দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র, শিল্প, ছবি, ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। চলছে শিল্পী দেবাশিস হালদারের একক চিত্র প্রদর্শনী। বেশ অন্য ধরনের কাজ, খুব অন্যরকম রঙের প্রয়োগ, একেবারে শিল্পীর মৌলিক সত্তাটা, শিল্পীর মৌলিক যে শিল্পসত্তার নিজস্ব স্টাইলে ভরপুর অসাধারণ একটা প্রদর্শনী। তবে ভূমিকা খুব বেশি কিছু দেব না, কারণ অবশ্যই আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন শিল্পী স্বয়ং। তো শিল্পী নিজে যখন রয়েছেন তখন খুব বেশি কথা বলা আমাদের মানায় না, তাই সরাসরি শিল্পীর কাছেই চলে যাব। আমি আমাদের আজকের বিশেষ অতিথি শিল্পী দেবাশিস হালদারকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, অসাধারণ কাজ তো চারপাশে দেখতে পাচ্ছি, এবং একাডেমি কলকাতার শিল্পচর্চার প্রাণকেন্দ্র, সেখানে এক্সিবিশন। তো এই এত দক্ষতা যে দেখছি, এই দক্ষতার শুরু যে হয়েছিল যেদিন, একদম সেই গল্পটা কিরম ছিল? এই দক্ষতা বলতে আমি ওই যখন একদম ছোট ছিলাম, 5-6 বছর বয়স, সেই সময় আমার বাড়িতে ওই ঠাকুর তৈরি করতে আসতো। নাম ছিল ধুলাপদ। ধুলাপদ ঠাকুর তৈরি করতে আসতো, আমি ওর কাছে বসে থাকতাম। ওই ঠাকুর দেখতে দেখতে ওর সঙ্গে কাজে হাত লাগাতাম। তা সেইখান থেকে আমার ওই ছবির প্রতি বা এই মূর্তি তৈরির প্রতি খুব আগ্রহ। এবং আমি দেখেছি অন্য কিছু না করি, আমার সারাদিন না ছবি আঁকলে মনে হতো যে আমি কিছু একটা করি। এই যে আমার ছোটো থেকে আমি এটাই করতাম। এবং তারপরে আমি আগে খুব ঠাকুর বানাতাম, মূর্তি ছোট ছোট। তো বাড়ি থেকে দেশের দিকে তো এইরকম ঠাকুর কাদা ঘাঁটা ব্যাপারটা খুব পছন্দ করতো না। তো এই যে আমি অনেক পাড়ায় থাকতাম, তো পাড়ার সবাই আমাকে ঠাকুর বানাতে দিত, আমি ঠাকুর বানাতাম। হয়েছে কি, একদিন অনেক ঠাকুর বানিয়েছি। তো ঠাকুরগুলো কি করেছি, আমি স্কুল থেকে এসে দেখি ঠাকুরগুলো সব জলে ফেলে দিয়েছি আমার মা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, মা বলছে তুই এত কাদা ঘাঁটছিস, সেসব ঠাকুর বানাচ্ছিস, এসব চলবে না, এগুলো পড়াশোনা করো। তারপরে আমি আর ঠাকুরটা বেশি করতাম না, তবে আমি সবসময় ছবি আঁকতাম। ছোট থেকে আমার খুব ছবি আঁকার নেশা ছিল, এখনও আছে, এখনও করে যাচ্ছি, সেই ধারাটা ধরে ধরে আমি চলছি। তো এই আমার ছোটোবেলা থেকে এই ছবি আঁকা। তো একদিন মাঠে আমি খেলা করছি, ঠিক আছে, পাড়ার লোক বা দেশের বেশিরভাগ মানুষ জানতো যে ছবি আঁকে। তো একদিন আমি মাঠে খেলা করছি, তো ছোট ছিলাম তখন অনেক। তো দেখছি পাশের স্কুল থেকে একটা কম্পিটিশানে যাচ্ছে। তো বললো, এই আমরা কম্পিটিশানে যাচ্ছি, তুই যাবি? আমি তার সঙ্গে বলে ছবি আঁকা কম্পিটিশান আছে বললে পরে আমার খুব ইন্টারেস্ট। তো আমি তার সঙ্গে চলে গেলাম, একটা পেন্সিল আর একটা ছোট রাবার, এই আমার জিনিস। গেলাম, তো গিয়ে দেখছি সবাই বিদ্যাসাগরের ছবি আঁকতে দিয়েছে। তো আমার তৎকালীন সময় আমি 5-6-7 পড়ি, আমার সমস্ত এই মনি ঋষিদের ছবি আমার হাতের একদম, আমি না দেখে আমি করে দেবো। তো আমি ওই একটা বিদ্যাসাগরের ছবি করে দিয়ে পেন্সিলে, সবাই তো রঙে ঠঙে করছে, ওরা তো সব শেখে ফেখে কোনো জায়গায়, আমি নিজে করি। তো সেইখানে করে যেমন চলে গেলাম, তো পরের দিন দেখি আমার প্রাইজটা ঘরে পাঠিয়ে দিয়েছে। মানে আমি জানি আমার প্রাইজের জন্য যাইনি, আমি আনন্দের জন্য গেছি, যে এই ছবিটা আমার ছবি আঁকার আনন্দে, আমি একটা জায়গায় আঁকতে যাচ্ছি, এটা আমার আনন্দ, সেই হিসাবে করতাম। তো ছবি আমি আগে করতাম, তারপরে একটু বড় হওয়ার পরে আমি একজনের কাছে তালিম নিয়েছিলাম। ভদ্রলোক মারা গেছে, ঠিক আছে। তো ভদ্রলোকের কাছে আমি 1 মাস খানেক আমি গিয়েছিলাম, তারপর ভদ্রলোক মারা গেছে। অয়েল পেন্টিং করতো, বড় চিত্রশিল্পী ছিল। তারপরে আমি মূর্তি বানাতাম, এই বড় বড় মনীষীদের বা কোনো মানুষ যখন তার গুরুদেব বা এর স্ট্যাচু বানাতাম সিমেন্টের। তারপর কলকাতা আসি, কলকাতায় এই একাডেমি ফাইন আর্টসে পাস করেছি। আর এমনি ধারাবাহিক শিক্ষায় হচ্ছে মাস্টার ডিগ্রি করেছি এডুকেশানে, বিএড করেছি বেলুড় শিক্ষণ মন্দির থেকে। এখন বরানগর রামকৃষ্ণ মিশনের শিক্ষকতা করি। আর আমার এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল পেন্টিং কাজ করি। কবে ঠিক মনে হলো যে শিল্পটাকেই জীবিকা বানানো যাবে? শিল্পটাকে জীবিকা বলতে কি, যেমন মানুষ দেখুন, যদি গান আর সুর, গানের সুর শুনতে হবে ভালো, আর তার সঙ্গে কথাটা যদি ভালো হয়, তাহলে সেটা একটা জায়গায় থাকবে, সেটা মানুষের সারা জীবন মনে থাকে। ওটা যেমন একটা গান আর সুর একটা লোকে তালিম দিতে দিতে একটা জায়গায় যায়, তেমনি আমরা যে কবিতা বা গল্প লিখি না, ও গল্প বা কবিতা
একটা চিহ্ন দিয়ে 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 আমরা সেগুলো পড়তে পারি বা সেটা একটা চিহ্নের মতো হয়। কিন্তু ছবিটা একটা আলাদা জিনিস। ছবিটা হচ্ছে কি, আমি জিনিসটা নিরীক্ষণ করি, অন্তরের মধ্যে নিই, তারপর সেটা আমি হাতে সেটাকে ক্যানভাসে পুট করি। এই জিনিসটার সঙ্গে আমি দেখেছি, আমিও গান কিছু কিছু একটু একটু শুনি বা দেখি বা করি, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে কি, কিন্তু ছবিটা খুব সম্পূর্ণ আলাদা। আমি কোনো কিছু ছবি যদি যখন পুট করতে চাইছি, যে আমি এটা করতে যাচ্ছি, ধরেন একটা ছেলের বাড়িতে একজনকে মারা গেছে, ঠিক আছে, এবার রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচণ্ড কাঁদছে একটা লোক, ঠিক আছে, সেই আবেগটা আমি কিভাবে আমার ক্যানভাসে পুট করব, তার একটা ধারা তৈরি করতে হয়। মানে আমি এমন একটা চিহ্ন বসাবো যে চিহ্ন দেখে মানুষ বুঝতে পারবে ঘরের মানুষটা কাঁদছে। এই নিয়ে আমি প্রচুর ভাবি যে এইটা আমি কিভাবে করব। আমি ঘরে শুয়ে আছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শব্দটাকে আমাকে এমনভাবে ক্যানভাসে পুট করতে হবে, আমি লিখে দিলে তো লোকে বুঝে ফেলবে। আমি কবিতা লিখি বা গল্প লিখি, যে বুঝে ফেলবে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে কলকল শব্দ হচ্ছে, এসব সব বুঝতে পারবে। কিন্তু আমি ওটা ছবিতে যখন আনবো, আমি দেখতে পাচ্ছি না কলকল শব্দটা আমি কীভাবে করব, আমি মানুষের কাছে কীভাবে পৌঁছাবো, এই সব এমনভাবে ছবিটা আমি পুট করব। তো আমার এই ছবি এখন যেটা, এই সিরিজের আগে আগে সিরিজ গেছে, এই সিরিজ আমি দোটানা করেছি, আকাশ আর মাটি। এই দুটোর মধ্যে একটা যে আকর্ষণ বা টান, ঠিক আছে, বৃষ্টিতে করে গাছপালা যখন অনেক জায়গায় থাকে না, ওই গাছ বৃষ্টিকে টেনে নিয়ে আসে। তো আকাশ আর মাটি, আর আমরা যে মানুষজন বা জীবজন্তু যারা থাকি না, আমরা এই পুরোটার মধ্যে রয়েছি। আমরা কারোকে কিন্তু ছেড়ে নেই, মাটিতে রয়েছি, আবার আকাশের মধ্যে রয়েছি। তো আমার সব ফিগারগুলো প্রত্যেকটা জায়গা ধরে ধরে রয়েছে। মাটি, তারপরে আবার মালভূমি, সমভূমি, নদী নালা, আবার দেখবেন যে আকাশ, পুরো ছবিটা পুরোটাই ধরা আছে। মানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই করা আছে, এটাই করতে চেয়েছি আর কি। আচ্ছা, সেটা থেকেই কি এত বেশি ইউনিক, একদম নিজের মতো একটা স্টাইল তৈরি? হ্যাঁ, আমি আমি অনেক প্র্যাকটিস করে বা করি, প্র্যাকটিস করি সবসময়। যদিও আমার প্রায় ২-৩ হাজার ৪ হাজার মিশনে কাজ করি। আমি যখন মিশনের বহু পেন্টিং আমি করেছি, অয়েল পেন্টিং করতাম আগে, এখন অ্যাক্রিলিক করি। তো একটা করতে করতে একটা ধারা তৈরি করে হয়েছে আমার, ঠিক আছে, যে এই ধারাটা আমার খুব ভালো লাগে। এই ভালো লাগার মধ্য দিয়ে আমি এটা করি, যে মানে কোলাজের মতো কাজগুলো কিছু কিছু ছেড়ে দিই আমি। দেখবেন যে আমার পেন্টিংয়ের মধ্যে মাঝে মাঝে কোলাজের মতো খানিকটা কারেন্ট জায়গা, কোলাজের মধ্যে মনে হচ্ছে যেন কাগজটা কেটে ওখানে পুট করা হয়েছে, ঠিক আছে। তো এ করতে সময় লেগেছে যদিও। তো এই ধরনের কাজ আমার এখন ভালো লাগে, করছি। আবার বয়স হয়ে গেলে কী হবে সেটা। হ্যাঁ, শিল্প তো সবসময় এক্সপেরিমেন্টাল, আর শিল্পী যদি এক্সপেরিমেন্ট না করেন, নতুন আবিষ্কার না করেন, তাহলে তো সবটাই অপূর্ণ থেকে যায়। আপনার ছবিতে একটা জিনিস ভীষণ চোখে পড়ছে, সেটা হচ্ছে পার্টিকুলার কয়েকটা রঙের ব্যবহার। এই রঙগুলোর প্রতি আলাদা ভালোবাসাটার কারণ কি? এই আমার একটা হচ্ছে কি, মানুষ এখন যেভাবে কষ্টের মধ্যে রয়েছে না, মানুষ শান্তি চায়, ঠিক আছে। ছবি দেখে শুধু শান্তি পেল না, যেমন সুর শুনলে ভালো লাগে, গানের কথা শুনলে ভালো লাগে, তেমনি আমার ছবি ঠিক আছে, কিন্তু তার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা এমন একটা কালার আমি ইউজ করছি, যে কালারটা দেখলে চোখ শান্ত হয়ে যাবে, সে মানুষ এসে এখানে এসে দাঁড়িয়ে যাবে বা স্থির হয়ে যাবে, তার চঞ্চলতা কমে যাবে। সেই রঙটা আমি আস্তে আস্তে সেখানে পুট করতে থাকি, এবং আমি যখন দেখছি যে এই রঙটা আমার শান্ত করে দিচ্ছে, তখন সাধারণ মানুষে বা এমনি মানুষকে শান্ত করবে। সেই হিসাবে এই রঙগুলো ইউজ করি। আর হার্ড কালার আমার খুব বেশি লাগে না, ঠিক আছে। আমার এই ধরনের কালারগুলো আমার বেশি পছন্দ বা করি, কাজ করি। আর এমনি কোন জনারটা, মানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ? আমার গ্রাম সাইডের বিষয়গুলো বেশি পছন্দ। আমাদের তো গ্রামে বাড়ি, গ্রামের বিভিন্ন মানুষের জীবনযাত্রার ওপর আমি বেশি এক্সপিরিয়েন্স করি, চিন্তা ভাবনা করি, করে আমি পেন্টিংগুলো দাঁড় করাই। আর পৌরাণিক তো রয়েছে, পৌরাণিক বিভিন্ন ঘটনা, তবে পৌরাণিকের বেশিরভাগ আমি এই যুদ্ধ করো বা মারামারি করো বা খুনাখুনি, এই বিষয়টা আমি সাধারণ মানুষের সামনে আনতে চাই না। যেমন আমার আরও ছবি রয়েছে, যেমন জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতীর যে গভীর প্রেমের যে একটা, কিন্তু তাদের প্রেমটা কি সাধারণ মানুষের কাছে এমনভাবে দাঁড় করাচ্ছে তারা, যে মানুষ ভালোবাসায় দিয়ে সব কিছু সে করতে পারে, ভগবানকে টেনে নিয়ে এসছে এত ভালোবাসা। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে এদিকে রজকিনী, চণ্ডীদাস। চণ্ডীদাস কত বছর ধরে অপেক্ষা করে শুধু বসে ফেলেছে, সে পেন্টিং আমার রয়েছে, বড় বড় পেন্টিং, এখানে হবে না বলে আমি নিয়ে আসিনি। যদিও আমি সেই ধরনের কাজগুলো করি বেশিরভাগ, এই পৌরাণিকের ক্ষেত্রে এইগুলো করি, আর এমনি এমনি গ্রাম সাইডের ছবিগুলো করি।
শিল্পীর ছবিতে কিন্তু একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে। আর ছবির বিষয়ে যে এখানে বিশেষ করে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, কখনো মানুষ, কখনো পাখি বা আমাদের খুব পরিচিত কিছু জীবজন্তু, তাদেরকে বেশ প্রকৃতির মাঝখানে অদ্ভুত একটা স্নিগ্ধতায় মুড়ে দেওয়া। এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা? হুম, বর্তমান সমাজে যেভাবে মানুষ দৌড়াচ্ছে, চঞ্চলতা, খুব চঞ্চলতা, মানে সবকিছু, মানে অর্থের পিছনে অনেকে বেশিরভাগ দৌড়াচ্ছে অর্থের পিছনে, তাতে তার অর্থের জন্য সে বাবা মা ভাই বোন যাই হোক সে সবাইকে পিছিয়ে ফেলে দিতে চায় অর্থের জন্য। দেখবেন অর্থটা তা এমন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে, প্রত্যেকটা মানুষের এখন সময় নেই। 1 মিনিট সময় দেবে তো তার একটা অর্থের দাম নেবে। সময়ের জন্য তারা এত দৌড়াচ্ছে, তাদের মধ্যে ধরে রাখার মতো আর কিছুই নেই। আমি একটা ধরার চেষ্টা করছি যে মানুষ যেন এক জায়গায় দাঁড়ায়, সে যেন ভাবে যে আমি এই প্রকৃতির জায়গায় দাঁড়িয়ে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। এই জন্য এইরকম একটা পেন্টিং করছে। একদমই, মানে প্রকৃতির বাইরে গিয়ে বাঁচার ক্ষমতা আমাদের নেই। আর সেই বার্তাটাই শিল্পী তুলে ধরছেন যে প্রকৃতি আমাদেরকে ঘিরে রেখেছে, আমরা প্রকৃতির মধ্যে আছি, আমরা প্রকৃতিরই সন্তান। আর প্রকৃতি মানে কি, প্রকৃতিকে ভেঙে মানুষ নতুন কিছু তৈরি করছে। এই নয় যে সে নতুন কিছু করছে। ভগবান যখন সৃষ্টি করছে আমায়, তখন সে দেখবেন যে প্রত্যেকটা মানুষকে ইউনিক করেছে, প্রত্যেক মানুষকে চিনতে পারবে। সে এমন একজন শিল্পী, সেই শিল্পীর ওপরে আমি হাত চালাচ্ছি। ভাবতে হবে যে অত বড় একজন শিল্পী, সে আবার মানুষদের কালার করে দিয়েছে, আবার কত জীবজন্তু নানা ধরনের কালার, পাখি নানা কালার করেছে। আমি সেইখান থেকে একটা আলাদা কালার নিয়ে আসছি, যে ভগবান যে কালারগুলো করেছে বা আমাদের সৃষ্টিকর্তা যে কালারগুলো ছেড়েছে, বা যে সমস্ত মানুষের জীবজন্তু যে মুখ আপনি চিনতেই পারবেন, বিভিন্ন ভ্যারাইটির জীবজন্তু রয়েছে, তার থেকেও আমি আলাদা ধরনের করতে চাইছি। আমার একটুখানিটা তাদের থেকে একটু আলাদা, যে ভগবান যদি এইরকম করতো তাহলে আমাদের আর একটু ভালো হতো। যেমন আমার যে দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু আলাদা করতে চেয়েছি, কতটা কি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই প্রকৃতিকে ভেঙেই সব কিছু, কেউ কিচ্ছু করতে পারবে না। সে যাই করুক, যে সে নতুন করেছে কিছু নেই, প্রকৃতি থেকে নিয়েই করেছে। সে রং নিক, সে সাবজেক্ট নিক, সে অবজেক্ট নিক, যাই নিক, সব প্রকৃতি ভেঙেই করেছে। আমারও তাই একই। হ্যাঁ, একদমই। আলোচনাটা বেশ সুন্দর দিকে যাচ্ছে। এটা নিয়ে আমরা আরো কথা বলবো, এবং অতি অবশ্যই যেটার জন্য আমাদের দর্শকরা সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন। তবে এবার সরাসরি শিল্পীর কাছ থেকে তার ছবির গল্প একটু শুনবো। প্রথমেই স্যার, ভীষণ সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, একটা অসাধারণ সুন্দর কোলাজ এফেক্ট রয়েছে, এটা নিয়ে যদি একটু বলেন। এটা হচ্ছে কি, একটা মানুষের জীবনে যাই কিছুই আসুক, তার ভালোবাসা তার স্তব্ধ করে দেয়, সাইলেন্ট করে দাঁড় করে দেয়। ভালোবাসা থাকলে না, একটা ছেলেকে খুব বকাবকি করার পরে তাকে যখন ভালোবাসার মধ্যে আনা হবে, সে যেদিন একদম পুরো নিজের মতো হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। এটা একটা সেই ফর্মে করা হয়েছে যে ভালোবাসা মানুষকে স্তব্ধ করে যায়, দাঁড় করিয়ে দেয়। ঠিক আছে, দেখুন ঝগড়াঝাটি করলে না বিচ্ছেদ হয়, ভালোবাসা কাছে আনে। তো এই যে আমি এখানে যে ফুলগুলো দেওয়া হয়েছে, এখানে যে ফুলগুলো, এটা কিন্তু ভালোবাসার একটা প্রতীক হিসেবে দিয়েছি আমি। ঠিক আছে, আর এরা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর একত্রে করেছে এই আমার ফিগার। এ তার সন্তানকে যেন স্তব্ধ করে দিচ্ছে, ভালোবাসায় সাইলেন্ট করে দিচ্ছে। একটা মা যখন ছেলে কাঁদে খুব না, তার কোলে যখন নেয়, সে দেখবেন যে অটোমেটিক চুপ করে যায়, অন্যজনের কোলে গেলে সে চিৎকার করে। তো আমার ছবিটা সেইটা একটা, যেন সে একটা ভালোবাসার একটা আঙিনা তৈরি করেছে, সারা পৃথিবী জুড়ে যে ভালোবাসা সে যেন একাই টেনে নিচ্ছে, এটাই এটা করা হয়েছে। আচ্ছা, আপনার এই দিকে যে কটা ছবি দেখছি, সব কটাতেই বেশ কোলাজের এফেক্ট, এই দুটো ছবিতেও দেখতে পাচ্ছি। খুব বেশি এই শালুক ফুলের ব্যবহার রয়েছে আর জলের ব্যবহার রয়েছে, এর পেছনে কি গল্প? আমাদের গ্রাম সাইডে একটা পুকুর, ধরো আমি পুকুরটা এইভাবে দেখছি, আমার পুকুরে একটা অংশ দেখছি, একটা বড় দিঘি তো একসঙ্গে আমি পুরোটা দেখতে পাচ্ছি না, আমি পিকটিকির একটা অংশ দেখছি, সেই অংশটা আমি তুলে, সেখানে কি রয়েছে, সেখানে একটা ভালোবাসা রয়েছে, মাছ, জীবজন্তু, পাখি, সমস্ত কিছু, সেখানে একটা অংশ আমি সেখানে তুলে ধরেছি। এবং সেই পুকুরটা সারা পৃথিবীর মধ্যে যেন একটা রয়েছে, আমি সেটাই দেখাচ্ছি, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত। আউটসাইডে যে আমি কাজ করেছি ব্যাকগ্রাউন্ডে, সেটাই আমি এখানে পুট করি। একদম, মানে এই যে শিল্পীর ছবিতে বারবার করে ফুটে উঠছে ভালোবাসা, আর এই যে
পুকুরটা কোথাও গিয়ে যেমন আমরা আমাদের জগৎ বলতে আমাদের একটা কমফর্ট জোন, আমাদের একটা এরিয়া যেটার মধ্যে আমরা স্নেহ মমতা খুঁজে পাই, যেটার মধ্যে আমরা বাঁচি, সেটাকে বুঝি। এখানে বোধহয় সেই পুকুরের প্রাণীগুলো, সে পতঙ্গ হোক মাছ হোক, তাদের এইরকম তাদের ঘরের মধ্যে তাদের ভালোবাসার জায়গাটা বোধহয় দেখানো হয়েছে। এরপর খুব ইন্টারেস্টিং কয়েকটা ছবি ওদিকে দেখতে পাচ্ছি, বেশ একই রং দেখতে পাচ্ছি, কিন্তু গল্পটা মনে হচ্ছে এই ছবিগুলোর একটু আলাদা। এই ছবিগুলোর একটু গল্প শুনি। বসন্তের একটা আবহাওয়া এখানে তৈরি করেছেন শ্রীকৃষ্ণ, ঠিক আছে। বসন্তে যেমন সবাইয়ের মধ্যে একটা আনন্দ উৎসব থাকে, কৃষ্ণ একা বসে সারা যেন প্রকৃতিকে আনন্দ ছড়াচ্ছে, সেই পেন্টিংটাই। আচ্ছা, আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমি অনেকগুলো ছবিতে দেখেছি হাঁস বক এদের মতো জলজ পাখির ব্যবহার। যেমন এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি, ওদিকেও হাঁস রয়েছে, বক রয়েছে, এদের প্রতি বেশ একটা আলাদা ভালোবাসা রয়েছে। এই গল্পটা কি? আসলে আমি তো ছোটবেলায় গ্রাম অঞ্চলে বসবাস করতাম, তো আমাদের অনেক হাঁস মাছ থাকতো, বা সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে কি, হাঁস হচ্ছে কি পরমাত্মা, আত্মাকে আমরা প্রকাশ করি। সেটাকে আমি যেন তারা একটা ভালোবাসার মধ্যে দিয়ে সেই আত্মাটাকে আমি এখানে ফুট করছি, এখানে করছে, ঠিক আছে। কিন্তু বাইরের জগতেও তারা যেন সবাইকে টানছে, ও ডাকছে, ঠিক আছে। এ যেন পদ্মের মধ্যে তার ভালোবাসা খুঁজছে গভীরে, এটাই কি এখানে আমি এখানে ফুট করছি, ব্যবহার করছি। ওদিকেও বেশ ওই ধরনের বেশ কিছু পুকুরের ছবি আর একটা সুন্দর বক দেখতে পাচ্ছি। এইগুলোর গল্পগুলো একটু ছোট ছোট করে শুনবো। এগুলো এই যে এটা গ্রামে, একদম গ্রাম অঞ্চলের মানুষের যে অংশ, এটা সাধারণত একটা চিন্তা থাকে যে এই ফুল তুলতে যাব একসঙ্গে, ব্যাপার হচ্ছে খালে নেমে বা এতে নেমে দিঘিতে, এই ফুল তোলার একটা পরিবেশ এখানে আমি দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি এইটাকে আমি দেখাতে চাইছি যে সারা ভারত, সারা পৃথিবীর মধ্যে না ভালোবাসার একটা যেন সবাই যেন ভালোবাসাকে ভালোবাসতে চায়, সবাইয়ের সঙ্গে একটা ভালোবাসার মধ্য দিয়ে সে যেন তাদের জীবনটাকে একটা সুন্দর মুহূর্তে নিয়ে যাচ্ছে, সেটাই আমি এই যেন ভালোবাসা তুলতে যাচ্ছে, ভালোবাসা পেতে যাচ্ছে, ও যেমন ভালোবাসা নিয়ে যাচ্ছে, দিয়ে এই সিস্টেমটা এরকম একটা পেন্টিং এখানে ফুট করেছে। মানে আমরা খালি হাতে এলেও ফিরি কিন্তু অনেক মায়া মমতা নিয়ে, সেইটাই বোধহয় ছবিতে ফুটে উঠেছে। এটা নয়, এটা আমি ওই ব্যাপারটা বোঝাচ্ছি, পুরো যে একদম পুরো আমি শেষ পর্যন্ত দেখিয়েছি আকাশ, একদম পুরো পরপর পরপর নদী, খাল বিল নদী, যেন ও যেমন রাস্তা নেই, কিন্তু ও কিন্তু যাচ্ছে, যে এটা একদম মানে কোথাও গিয়ে জীবনের গন্তব্য আর জীবনে ভালোবাসার প্রয়োজনীয়তা, সেটা একেবারে সুন্দরভাবে ফুটে উঠছে। এবং খুব জটিল বেশ কিছু সমীকরণ জীবনের, সেগুলো কিন্তু আমাদের শিল্পী খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। এই সব কিছুর শেষে দুটো প্রশ্ন না করলে নয়, আপনার যে এত কাজ দেখলাম, আপনার কাজ শুরুর এত গল্প শুনলাম, যাত্রাপথের গল্প শুনলাম, এত পৌঁছানোর, এই যাত্রাপথের কোনো বিশেষ মোড় বা বিশেষ ব্যক্তি যাদের জন্য আজকে পায়ের তলার জমিটা যেন বেশ অনেক শক্ত হয়েছে বা নিজেকে আরো নতুন করে আবিষ্কার করা গেছে? সেটা বলতে গেলে আমাদের না এই গ্রাম অঞ্চলে যে আমি বসবাস করতাম না, ওইখানে ওই গ্রামের একটা সুন্দর একটা পরিবেশ ছিল। সবার মধ্যে একটা গান বাজনা করবে, শিল্প চর্চা করে। এই ধরো কোনো জায়গায় হাল খাতা হবে, বললো আমার ঘরে একটা ছবি এঁকে দাও, দেয়ালে ছবি আঁকো। পুজোর সময় দেখবি সবার বাড়িতে বাড়িতে ছবি আঁকা হয়। এইটা আমার খুব ভালোবাসার একটা জায়গা থেকে আমি উঠে এসেছি। এমনি আমার বাড়িতে বাবা মা তো রয়েছে, বলতো ছবি আঁক, এইসব কর, আর বাড়িতে আর সবাই বলে ছবি আঁকার কথা। মানে বেঁধে বেঁধে থাকতে থাকতেই কিন্তু বেঁধে বেঁধে থাকার বার্তাটা দেওয়া যায়। আচ্ছা, আপনি তো এত দীর্ঘদিন শিল্পী হিসেবে কাজ করলেন, পাশাপাশি এখন শিল্পগুরুও। তাই যারা নবীন শিল্পী এবং যে সমস্ত একদম নতুন ছেলেমেয়েরা শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য কি বলবেন? শিল্পী হওয়া ব্যাপারটা হচ্ছে কি সম্পূর্ণ নিজের কাছে প্র্যাকটিস করতে হবে এবং ভাবতে হবে। জিনিসটা যত প্র্যাকটিস করবে বা বিভিন্ন শিল্পীর ছবি দেখে বা নিজের চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করা, সেই বিষয়টার ওপর জোর দিতে হবে। দেখো সবসময় দেখবে যদি কেউ আঁকতে ভালো শিখে যায়, সে তখন কি করে, লোকের ছবি না নকল করে সেটাকে অন্য কালার দিতে থাকে বা অন্য ডিজাইন একটু ঘুরিয়ে দিয়ে সেটাকে একটা ডেভেলপ করতে চাইছে। আমি বলছি ওই ডেভেলপটা নিজে ভেবে করো, ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, একজন লোক হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তো আমি ওই শব্দ শুনতে পাচ্ছি, তো ওই শব্দটা কিভাবে আমি ক্যানভাসে পুট করব,
তো এই ভাবনা যদি ওইখানে পুট করতে পারো, তবে তুমি একটা চিন্তা ভাবনার মধ্যে এলে। ধরো আমি এসছি, দুটো পা আঁকা আছে, দরজা বন্ধ, নিচ থেকে পা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে বোঝাচ্ছি যে আমি এসেছি, আমার পা দেখতে পাচ্ছি মানে আমি এসেছি। তো আমি বলছি কি, আমাকে ভাবতে হবে যে জিনিসটা আমি কিভাবে দিলে আমার ওই যে পুরো না লিখেও সেই ব্যক্তি বুঝতে পারবে ছবি দেখে। ছবি কিন্তু একটা জীবনের কথা বলে, ছবি দেখে মানুষ বুঝতে পারে যে বিষয়টা এই এই এই, ঠিক আছে? তো ছবি যদি না দেখে, যদি না সে পুরোটা বিষয়টা কিছুটা না বুঝতে পারে, তাহলে কিন্তু সেই ছবিটার সমস্যা আসবে, ঠিক আছে? তো আমি বলছি কি, ভাবো, ভেবে সেটাকে কি করো, নিজের মতো করো, নিজের মতো করতে হবে। সবসময় অন্যের মতো বা এর মতো করবো, ওর মতো করলে কিন্তু সে কোনোদিন দাঁড়াতে পারবে না, ঠিক আছে? কপি পেন্টিং হয়ে যাবে। একদম, একদমই। অনেক ধন্যবাদ শিল্পী দেবাশিস হালদারকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের আজকের বিশেষ অতিথি শিল্পী দেবাশিস হালদার। তার সাথে অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, তবে শেষে কিন্তু এইটুকু কথা, একজন শিল্পীর কাছে সবচেয়ে মূল্যবান কি? তার মৌলিক সত্তা, তার মৌলিক ক্ষমতা এবং তার নিজস্ব সৃজনশীল দৃষ্টিভঙ্গি। তবেই বোধহয় একজন শিল্পী পরিণত শিল্পী হয়ে ওঠেন। আর যখন এই শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আশেপাশে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার, মানুষে মানুষে ভালোবাসার বার্তা, এবং আমাদের যে প্রকৃতি, যে পরিবেশ, যার মাঝে আমরা জন্মাচ্ছি, বেড়ে উঠছি, যাকে কাজে লাগিয়ে আমরা গুহা মানব থেকে আজকের আধুনিক মানব হয়ে উঠেছি, তাকে ভালোবাসার বার্তা সুন্দর করে শিল্পী দিয়েছেন এতগুলো ক্যানভাসের মধ্যে দিয়ে, এবং এত সুন্দর তার ব্যাখ্যা করেছেন। তারপরে উপসংহার খুব একটা মানায় না, শুধু এটুকুই বলবো, এই যে প্রকৃতিকে ভালোবাসা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রকৃতিকে বাদ দিয়ে তো আমরা কিছু নই, তাই প্রকৃতিকে ভালোবাসুন। আর এই প্রকৃতির কথা যে শিল্পীরা তুলে ধরছেন, সেই শিল্পীদেরকে নিয়েও ভাবুন। সবাই খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।